প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন। রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট শার্লক হোমস অবলম্বনে বাস্কারভিল পরিবারের শিকারী কুকুর। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আমায় উৎসাহ দিন। আগের পর্বে আমরা দেখেছি ব্যারিমোর প্রতিদিন মাঝরাতে একটি মোমবাতি নিয়ে সন্তর্পণে একটি নির্দিষ্ট ঘরে যান এবং জানলা দিয়ে মোমবাতি দিয়ে কাউকে সংকেত দেন। ডক্টর ওয়াটসন এবং স্যার হেনরি তার পিছু নিয়েছিলেন এবং আবিষ্কার করলেন এর পেছনে আসল সত্যিটা কী। ব্যারিমোরের স্ত্রীর ভাই কয়েদি সেলডন ওই জলাভূমিতে লুকিয়ে আছে, তাকে খাবার পৌঁছবার জন্যই এই গোপনীয়তা। তারপর একথা সত্য ব্যারিমোর? স্যার হেনরি বললেন। হ্যাঁ স্যার হেনরি, এর প্রতিটি কথাই সত্য। বেশ, ঠিক আছে, আমি যা বলেছি ভুলে যাও, তোমাদের ঘরে যাও, কাল সকালে এ বিষয়ে কথা হবে। স্যার হেনরি বললেন, ওই সেলডনের সাহস দেখে আমি অবাক হচ্ছি। আচ্ছা ওয়াটসন, লোকটি ঠিক কোন জায়গায় আছে বলে তোমার মনে হয়? মনে হয় ওই পাহাড়ের ফাটলে 2-1 মাইলের বেশি দূরে নয়। ব্যারিমোর যখন খাবার নিয়ে যায় তখন সে খুব বেশি দূরে হবে না। শয়তানটা ওই আলোর কাছেই অপেক্ষা করে আছে। ঠিক আছে ওয়াটসন, আমি লোকটাকে পাকড়াও করতে যাচ্ছি। আমারও মনে হয়েছিল ওই রকম একটা জঘন্য খুনি এখানে ঘোরাফেরা করে বেড়ানো নিরাপদ নয়, বিশেষ করে স্টেপলটনের জন্য। আমি বললাম, আমিও যাব আপনার সাথে। তাহলে তোমার রিভলভারটা সঙ্গে নাও। লোকটি আলো নিভিয়ে সরে পড়ার আগেই তাকে ধরতে হবে। 5 মিনিটের মধ্যে আমরা ফটক পেরিয়ে অভিযানে বেরিয়ে পড়লাম। আমরা যখন জলাভূমিতে পৌঁছলাম তখন অল্প অল্প বৃষ্টি শুরু হলো। সামনের আলোটা তখনও জ্বলছে। আমি বললাম, আমরা দুজনে একত্রে অতর্কিতভাবে তাকে আক্রমণ করব, যাতে সে বাধা দেবার সুযোগ না পায়। সহসা জলাভূমির বুক চিরে সেই বিস্ময়কর চিৎকার ভেসে এলো যা আমি একদিন গ্রিম্পেন মহাপঙ্কের ধারে দাঁড়িয়ে শুনতে পেয়েছিলাম। প্রথমে দীর্ঘ অস্পষ্ট গুঞ্জন, তারপর একটা করুণ আর্তনাদ ধীরে ধীরে মিলিয়ে গেল। সে শব্দ বারবার বাতাসে ভেসে আসতে লাগলো। সেই বিধ্বংসী আওয়াজ যেন বাতাসে থরথর করে কাঁপতে লাগলো। স্যার হেনরি আমার আস্তিন চেপে ধরলেন। অন্ধকারেও দেখলাম তার মুখটা ভয়ে সাদা হয়ে গেছে। হায় ঈশ্বর, ওটা কি ওয়াটসন? আমি জানি না, জলাভূমিতে এরকম শব্দ হয় আমি আগেও শুনেছি। শব্দটা মিলিয়ে গেল। আমরা কান পেতে রইলাম, কিন্তু আর কিছুই শোনা গেল না। স্যার হেনরি বললেন, ওয়াটসন, এটাই বোধ করি শিকারী কুকুরের ডাক। আমার শিরায় শিরায় বুঝি রক্ত জমাট বেঁধে গেল, কারণ ভগ্ন কণ্ঠস্বর শুনেই বুঝতে পারলাম একটা আকস্মিক আতঙ্ক তাকে পেয়ে বসেছে। আচ্ছা ওয়াটসন, তুমি আমায় বলো, এখানকার বাসিন্দারা এই শব্দকে কী বলে? তারা বলে এটাই বাস্কারভিল পরিবারের শিকারী কুকুরের ডাক। স্যার হেনরি আর্তনাদ করে উঠলেন, বললেন, শিকারী কুকুর তো বটেই, কিন্তু আওয়াজটা তো অনেক দূর থেকে এসেছে বলে মনে হলো। ঠিক কোথা থেকে এলো এটা বলা খুব শক্ত। আমি বললাম,
শব্দটা বাতাসে একবার উঠল, একবার পড়ল। ওটাই কি গ্রিম্পেন মহাপঙ্কের পথ নয়? হ্যাঁ, তাই। প্রথম দিন যখন আমি শব্দটা শুনতে পাই তখন স্টেপলটন আমার সঙ্গে ছিলেন, কিন্তু তিনি বলেছিলেন ওটা কোনো পাখির ডাকও হতে পারে। না না, ওটা শিকারি কুকুর। ঈশ্বর, তাহলে আগের গল্পগুলি সত্য, আমি বিপদে আছি। যদিও লন্ডনে বসে আমি বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে এসে এই আর্তনাদ শুনে আমার ধারণা পাল্টে যাচ্ছে। আমার জ্যাঠামশাই যেখানে মৃত পড়েছিলেন তার পাশেও তো শিকারি কুকুরের পায়ের ছাপ ছিল। সবই তো মিলে যাচ্ছে। আমি ভীরু নই, কিন্তু এই শব্দটা আমার রক্ত ঠান্ডা করে দিয়েছে। আমার হাতটা ধরে দেখো। আমি হাতটা ধরে দেখলাম পাথরের মতো ঠান্ডা। চিন্তা করবেন না স্যার, সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। হয়তোবা হবে, কিন্তু ওই ডাক আমার মাথা থেকে সহজে যাবে না। আমি কি করব ওয়াটসন? ফিরে যাব? কিন্তু ওই কয়েদিকে তো ধরতেই হবে। আমরা কয়েদিটির পিছনে পড়েছি, আর আমাদের পিছু নিয়েছে একটা নরকের কুকুর। কিন্তু নরকের সব শয়তানও যদি এই জলাভূমিতে উপস্থিত হয়, তবুও আমরা শেষ পর্যন্ত দেখব। অন্ধকারে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। লক্ষ্য আপাতত হলুদ আলোর বিন্দু, কিন্তু যত এগোচ্ছি মনে হচ্ছে আলোক বিন্দুটা আরও দূরে চলে যাচ্ছে। অবশেষে আলোর উৎসটা আমরা খুঁজে পেলাম। পাহাড়ের খাঁজে একটা মোমবাতি গুজে রাখা হয়েছে। পাথরগুলি চারিদিক থেকে মোমবাতির শিখাটিকে এমনভাবে ঘিরে রেখেছে যে বাতাসে নিভে যাচ্ছে না, এবং একমাত্র বাস্কারভিল হলের দিক থেকে মাত্র ওই মোমবাতিটি চোখে পড়বে। আমরা নিঃশব্দে গুঁড়ি মেরে মোমবাতির কাছে পৌঁছে গেলাম। দেখলাম মোমবাতি জ্বলছে, কিন্তু আশেপাশে কোনো জনপ্রাণী নেই। স্যার হেনরি চুপি চুপি বললেন, এবার আমরা কি করব? অপেক্ষা করতে হবে, সে নিশ্চয়ই আশেপাশেই আছে। আমার মুখের কথা শেষ হবার আগেই তাকে আমরা দুজনেই দেখতে পেলাম। মনে হলো কোনো ধূর্ত হিংস্র জানোয়ার শিকারীর পায়ের শব্দ শুনতে পেয়ে সচকিত হয়ে গেল। সে কিছু বোঝার আগেই আমরা দুজনে লাফিয়ে পড়ে তার সামনে উপস্থিত হলাম। পোড় খাওয়া কয়েদিটিও মুহূর্তের মধ্যে একটি পাথর তুলে আমাদের দিকে ছুঁড়ে দিল এবং এক লাফে দাঁড়িয়ে উল্টো দিকে ছুটতে শুরু করলো। ভাগ্যক্রমে ঠিক সেই সময় আকাশেও চাঁদ দেখা গেল। আমরা তার পিছু নিলাম। লোকটা পার্বত্য ছাগলের মতো দ্রুত গতিতে একটা পাথর থেকে অন্য পাথরে লাফিয়ে লাফিয়ে পালাতে থাকলো। রিভলভারের একটা গুলি আমি হয়তো তাকে খোঁড়া করে দিতে পারতাম, কিন্তু একজন নিরস্ত্র পলাতক লোককে গুলি করাটা সঠিক হবে না ভেবে বিরত রইলাম। তার সঙ্গে দৌড়ে আমরা পেরে উঠছিলাম না। একটা সময় সে আমাদের চোখের আড়ালে চলে গেল। ঠিক সেই মুহূর্তে ঘটল অপ্রত্যাশিত বিস্ময়কর একটি ঘটনা। আমরা অনুসরণ ছেড়ে দিয়ে যখন যাবার জন্য উদ্যত হলাম, চাঁদের আলোয় আমি দূরে গ্রানাইট পাথরের মাথার উপর একজন আবলুস কাঠের মতো কালো লম্বা লোককে পা ফাঁক করে দাঁড়িয়ে থাকতে দেখলাম। লোকটি তার সামনের খাদ এবং পাহাড়ের জনহীন বিস্তারের দিকে তাকিয়েছিলেন, কিন্তু লোকটি যে কয়েদি নয় তার উচ্চতা দেখেই সেটা বোঝা গেল, কারণ কয়েদিটি বেঁটেখাটো। বিস্ময়ে হাঁক দিয়ে আমি স্যার হেনরির দৃষ্টি আকর্ষণ করলাম, কিন্তু মুহূর্তে লোকটি অদৃশ্য হয়ে গেল। নতুন করে কাউকে অনুসরণ করার ঝুঁকিটা আমরা আর নিলাম না। আমরা স্থির করলাম ওই ভয়ঙ্কর কয়েদিটিকে কোথায় পাওয়া যাবে সেই ব্যাপারটা আমরা প্রিন্স টাউনের লোকদেরকে জানিয়ে দেব। এই হলো আমাদের অভিযানের কাহিনী। কিন্তু এখানকার অধিবাসীদের মতো আমাদের কাছেও জলাভূমি রহস্যময় হয়েই থেকে গেল। কয়েদির পেছনে ব্যর্থ অনুসরণ এবং জলাভূমির নানা প্রকার বিস্ময়কর অভিজ্ঞতার পরদিন থেকে নতুন করে লেখা শুরু করলাম। অক্টোবরের এক কুয়াশা ঢাকা একঘেয়ে দিন। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দূরে পাহাড়ের পাথরগুলির উপর আলো পড়ে চিকচিক করছে। পরিবেশটা কেমন যেন আসন্ন বিপদের অনুভূতি সৃষ্টি করল। জলাভূমির উপর এক অদ্ভুত প্রাণীর উপস্থিতির কথা চাষিরা বারবার বলেছে। দুইবার আমি জলাভূমিতে ভয়ঙ্কর আর্তনাদ শুনেছি, কিন্তু একটা ভৌতিক শিকারী কুকুরের পায়ের ছাপ মাটিতে দেখতে পাওয়া
এবং তার ভয়াল চিৎকার শুনতে পাওয়া কোনো মতেই অলৌকিক বিষয় বলে মেনে নেওয়া যায় না। যদি ধরে নেওয়া যায় যে সত্যি সত্যি কোনো বড় আকারের শিকারী কুকুর জলাভূমিতে ঘুরে বেড়ায়, তাহলে সব ঘটনার একটা অন্তত বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়। কিন্তু এমন একটা কুকুর লুকিয়ে কেন থাকবে? দিনের বেলায় কেউ তাকে দেখতে পাবে না কেন? গাড়ির সেই অদ্ভুত লোকটা কী উদ্দেশ্যে চিঠি লিখে স্যার হেনরিকে জলাভূমির বিষয়ে সতর্ক করতে চাইল? সে যদি উপকারী বন্ধু হয় তাহলে সে সামনে আসবে না কেন? যদি শত্রু হয় তো সে কে এবং এখন সে কোথায় আছে? জলাভূমির সেই রক্তহিম করা শব্দ স্যার হেনরির মনের উপর বেশ প্রভাব ফেলেছে। তাকে আমি কিছুই বলতে পারছি না। আজ সকালে প্রাতরাশের পর ব্যারিমোর স্যার হেনরিকে গোপনে কিছু বলতে চেয়ে পড়ার ঘরে এসেছিল। বিলিয়ার্ড রুম থেকে আমি একাধিকবার তাদের জোরে জোরে কথা বলার শুনতে পেলাম এবং কী নিয়ে আলোচনা হচ্ছে তাও আঁচ করতে পারলাম। হেনরি আমায় ডেকে পাঠালেন। বললেন, ব্যারিমোর অভিযোগ জানাচ্ছে সে যখন সব কিছু সত্যি জানিয়েছে তবে কেন তার শ্যালককে তাড়া করা হচ্ছে? বেচারিতে এমনিতেই অনেক লড়াই করতে হচ্ছে, তার উপর আপনারাও তাকে তাড়া করছেন। স্যার হেনরি বললেন, শোনো ব্যারিমোর, তুমি স্বেচ্ছায় সব কিছু আমাদের বলনি, বরং বলা যায় তোমার স্ত্রী সবটা বলেছে। লোকটি সাধারণের পক্ষে বিপজ্জনক, তাই তাকে হাতকড়া না পরানো পর্যন্ত কেউ নিরাপদ নয়। সে কারো কোনো ক্ষতি করবে না স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি। আর কয়েকদিনের মধ্যেই সে দক্ষিণ আমেরিকায় চলে যাবে। পুলিশ তাকে আর খুঁজছে না। দয়া করে এই কয়েকটা দিন ওকে চুপচাপ থাকতে দিন। ব্যারিমোর কাতর আবেদন জানালো। তুমি কি বলো ওয়াটসন? স্যার হেনরি বললেন, সে যদি দেশ ছেড়ে চলেই যায় তবে তো এখানকার মানুষগুলো অন্তত হাঁপ ছেড়ে বাঁচবে। সে কথা অবশ্য ঠিক। ঠিক আছে ব্যারিমোর, তুমি এখন যাও, আমরা এ কদিন তাকে আর বিরক্ত করব না। লোকটি কৃতজ্ঞতা জানিয়ে চলে যেতে গিয়ে আবার ফিরে এলো। স্যার হেনরির মৃত্যুর ব্যাপারে একটা তথ্য আমি পেয়েছি স্যার, সেটা আপনাদেরকে বলতে চাই। হেনরি দাঁড়িয়ে পড়লেন। স্যার চার্লসের মৃত্যু কীভাবে হয়েছে তুমি জানো? না স্যার, সে কথা আমি জানি না, কিন্তু তিনি কেন ফটকের কাছে দাঁড়িয়েছিলেন তা জানতে পেরেছি। তিনি একটি স্ত্রীলোকের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। স্ত্রীলোক? কে সে? তার নাম কি? নাম বলতে পারবো না স্যার, কিন্তু নামের আদ্যক্ষরগুলি বলতে পারবো। তার নামের আদ্যক্ষর হলো এল এল। এটা তুমি কেমন করে জানলে ব্যারিমোর? ঘটনার দিন সকালে আপনার জ্যাঠামশাইয়ের নামে একটা চিঠি এসেছিল। সেটি এসেছিল কুমব্রেট্রেজি থেকে। ঠিকানা মেয়েলিহাতে লেখা ছিল। সত্যি? হ্যাঁ সত্যি স্যার। ব্যাপারটা আমার মনেও আসেনি, কিন্তু আমার স্ত্রী স্যার চার্লসের মৃত্যুর কয়েকদিন পর তার ঘরটি পরিষ্কার করতে গিয়ে চুল্লির ঝাঁঝরির পেছনে একটা পোড়া চিঠির অবশেষ অংশ পায়। যদিও চিঠিটার প্রায় সবটাই পুড়েই গিয়েছিল, শুধু একটা পাতার শেষ দিকটা একটু ঝুলছিল। তাতে কিছু লেখা আমরা পড়তে পেরেছি। তাতে লেখা ছিল, আপনি ভদ্রলোক, তাই এই চিঠিটা পড়ে পুড়িয়ে ফেলবেন এবং 10টার সময় ফটকে অপেক্ষা করবেন। চিঠিটা নিচে স্বাক্ষর ছিল এল এল। চিঠিটা কি তোমার কাছে আছে? না স্যার, ওটা তুলে আনতে গিয়ে পুরোটাই ঝরে গেল। কিন্তু ব্যারিমোর, এমন একটা সংবাদ তুমি চেপে গিয়েছিলে কেন? এই মেয়েলি ব্যাপারটা জানাজানি হলে স্যার চার্লসের সম্মানের উপর প্রশ্ন উঠত। আমি তাকে খুবই শ্রদ্ধা করতাম, তাই এমন কিছু হোক আমি চাইনি। ব্যারিমোর চলে গেল। স্যার হেনরি বললেন, তোমার কি মনে হচ্ছে ওয়াটসন? আমার তো মনে হচ্ছে অন্ধকার আরও গাঢ় হলো। আমিও তাই মনে করি, কিন্তু আমরা যদি এল এল এর হদিশ করতে পারি তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। লাভ এইটুকুই হলো যে জানা গেল এমন একজন অন্তত আছে যে সব কিছু প্রত্যক্ষ করেছে। তাকে খুঁজে পাওয়া খুব দরকার। এখন আমাদের ঠিক কী করা উচিত ওয়াটসন? সব ব্যাপারটা এখনই হোমসকে জানানো দরকার। সে এক্ষুনি এখানে না এলে এ সমস্যার সমাধান হওয়া অসম্ভব। যদিও আমি জানি হোমস বেকার স্ট্রিটে এখন খুবই ব্যস্ত, কিন্তু এই নতুন তথ্যটি
নিশ্চয়ই তার মনে আকর্ষণ সৃষ্টি করবে এবং আমি চাই এবার সে এখানে আসুক। পরদিনও মুষলধারে বৃষ্টি হতে থাকল। কয়েদিটির কথা মনে পড়ল। এই বর্ষায় সে কোথায় আশ্রয় নিয়েছে কে জানে। সে যত দোষী করুক তার জন্য সে যথেষ্ট প্রায়শ্চিত্তও করেছে। তারপর আরেকজনের কথাও মনে পড়ল। গাড়ির ভিতরকার সেই মুখটি, চাঁদের পশ্চাৎপদে সেই মূর্তিটা, সেই অদৃশ্য প্রহরী, সেই অন্ধকারের লোকটি কি এই ঝড়জলের মধ্যেও বেরিয়েছে? সন্ধ্যায় বর্ষাতিরি গায়ে চাপিয়ে সেই স্যাঁতস্যাঁতে জলাভূমিতে অনেকটা দূর হেঁটে গেলাম। মনের মধ্যে নানান বিপদের আশঙ্কা উকি দিতে থাকলো। বৃষ্টির ছাঁট এসে মুখে লাগছে, বাতাস শোঁ শোঁ করে কানের পাশ দিয়ে বয়ে চলেছে। এই সময় যারা ওই মহাপঙ্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ঈশ্বর তাদের সহায় হন। আজ এই পর্যন্ত। গল্পের পরবর্তী অংশ শোনাবো পরের পর্বে।